ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। নমস্কার, আজ ফিরে দেখব নতুন করে, সঙ্গে নিয়ে কাছে দূরে। এতদিনে কাছে দূরে পেরিয়েছে বহু পথ, বহু ইতিহাস, বহু আধ্যাত্মিক স্থান। কলকাতার কোলাহল পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম এই বঙ্গের নানা জায়গায়। কলকাতা থেকে দূরে যাওয়ার আগে কলকাতার সবচেয়ে প্রিয় জায়গার কাছে চলে আসলাম। শ্বেত পাথরের তৈরি এই বিশাল ভবন তৈরি হয়েছিল স্বাধীনতার আগে মহারানী ভিক্টোরিয়ার স্মরণে। আজও ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের কাছে একটা দেখার মতন জায়গা, ভেতর থেকে হোক বা বাইরে থেকে। তাহলে আবার গাড়িতে ওঠা যাক। এবার কোথায় দেখা যাক। এখন বম্বে রোড ধরে ছুটছে আমাদের গাড়ি, আর ছুটতে ছুটতে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। সঙ্গে গাড়ি আছে, তাই কোলাঘাট ব্রিজের পাশ দিয়ে আমরা সোজা চলে যাব রূপনারায়ণের পারে। একদিকে নদীর ঠান্ডা হাওয়া, অপরদিকে কাশ ফুল। উফ, এটা একটা আলাদাই অনুভূতি। শুরুতেই যাব তাজপুরে। বাকি লাগেজগুলো নিয়ে এসে যাও। রিসর্ট পৌঁছে জিনিসপত্র রেখে সোজা চলে এলাম। আসলে সমুদ্রে এলেই মন অশান্ত হয়ে যায়, আর তাই রিসর্ট থেকে বেরিয়ে সোজা সমুদ্রের পাড়ে সমুদ্রের তাজা হাওয়া গায়ে মাখতে এলাম। আরে কোথায় যাচ্ছ একা একা? দাঁড়াও, একসঙ্গে যাই। এখন আর কিচ্ছু নয়, শুধু সমুদ্রের গর্জন। গর্জন কোথায়? এখন তো ভাটা। জোয়ার আসুক। জোয়ার আসুক, আর ততক্ষণে আমরা দেখে নিই লাইট হাউস। আরে হবে বাহ, পুরো তাজপুরটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। দেখুন, সমুদ্র বললেই দীঘার পরে যেই নামটা প্রথম মাথায় আসে সেটা হলো মন্দারমণি। মন্দারমণি যাব। আজ এই পড়ন্ত বিকেলে শুধুমাত্র সমুদ্র নয়, ঘুরে দেখব আশপাশ। একবার দেখুন কি অপূর্ব মা তারা, মা মনসা, রাধাকৃষ্ণের মন্দির। এবার আমাদের ফেরার পালা। তবে ফেরার আগে একবার দেখে যাব তাজপুরের আলো ঝলমলে সারি সারি শ্যাক, রাতের অন্ধকারে যা আরো সুন্দর হয়ে ওঠে। এবার জলধা ব্রিজ পার করে মন্দারমণির রাস্তা হয়ে সোজা চলে যাব জুনপুটের উদ্দেশ্যে।
কি অপূর্ব এই জায়গাটা দেখুন একবার। একদিকে জঙ্গল, আরেকদিকে সমুদ্র, মাঝখানে সমুদ্র সৈকতে আমরা সবাই মিলে উপভোগ করছি এখানকার পরিবেশ। দূর দিগন্ত দেখলে মানুষ ভেসে যেতে চায়, আমিও চেয়েছিলাম, কিন্তু দেখুন নৌকো আটকে আছে, কিন্তু আমি আটকাবো না। ওই দেখুন লাল কাঁকড়ার বীজ, চলুন। থ্যাংক ইউ সো মাচ দাদা। অনেকক্ষণ একা ঘুরছি, ওরা বোধ হয়ে জুনপুরে পৌঁছে গেছে। ঝাউবনে ঘুরছে, আমাকে খুঁজছে। এবার সবাই মিলে যাব জুনপুটের কপালকুণ্ডলা মন্দির দেখতে। পথের শেষে হাসি মুখে দাঁড়িয়ে আছে এই সুন্দর কপালকুণ্ডলা মন্দির। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? না, নবকুমারের মতো আমরা পথ হারাইনি, পৌঁছে গেছি মন্দিরের কাছে। বঙ্কিমচন্দ্রের স্মৃতি মন্দিরে প্রণাম জানিয়ে আমরা যাব কপালকুণ্ডলা মন্দিরে। এখানে চারপাশে অনেক মন্দির। কপালকুণ্ডলা মন্দিরে যাওয়ার আগে অবশ্যই ছুঁয়ে যাব সেই সব মন্দির। কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। উপন্যাসে পথিক নবকুমারকে কাপালিক যে মন্দিরে নিয়ে আসে, এই সেই মন্দির। এই জঙ্গল ছিল, এখন আর জঙ্গল সামনে একটা লাগছে। হ্যাঁ, জঙ্গল ছিল, জঙ্গল আর এখন নেই। এটা কি অনেক পুরনো? এই দেখুন 250 বছরের জিনিস এইখান থেকে একটা পেলেক মানে ভেঙে যাবে। এইটাই আগে মন্দির, এইটা আমাদের এই বাংলায় আছে অনেক গল্প, অনেক ইতিহাস, যা এখনো অনেকেরই অজানা। সেই সব কিছু সন্ধান আমরা করব ঘুরে ঘুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। শোনা যায় ইতিহাসে ওয়ারেন হেস্টিংসের হাত ধরে দীঘার জন্ম। তবে ইতিহাস যা খুশি বলুক, ভূগোল বলে আজও বঙ্গোপসাগরের বুকে বাংলার সেরা পর্যটন কেন্দ্র কিন্তু আমাদের এই দীঘা। এবং তার প্রমাণ আমাদের এই চারপাশ। একবার দেখুন চারদিকে কত লোক। আসলে বিশাল সমুদ্রের কাছে আমরা সবাই খুবই ক্ষুদ্র, নগণ্য। আর তেমনই সুন্দর আমাদের বাংলার এই সমুদ্র। ও হ্যাঁ, আমি জীবনে প্রথমবার এইভাবে দীঘার পাড়ে ঘুরছি। এটা হলো পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় ওল্ড দীঘা। এটা হলো পূর্ব ভারতের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার। শুধু বাংলা নয়, উড়িষ্যার 70% মাছ আসে এখানে। আমরাও আজ যাব উড়িষ্যায়। তবে তার আগে মোহনা যাওয়ার রাস্তায় মাছের মিছিল দেখতে দেখতে পৌঁছে যাব দীঘার মোহনায়। এই তো এসে গেছি মোহনায়।
এখানে পাথরের ওপরে কিন্তু নামা একদম উচিত নয়, অথচ আমরা নামলাম। আসলে কাছে দূরের এই পথ চলতে চলতে আমরা সবাই লাগাম ছাড়া, সেই কারণেই নেমে পড়লাম আর পা রাখলাম পাথরে। এটা প্রথমবার বাংলার রূপ দেখা এবং বাংলার ভাষাকে অনুভব করার মুহূর্ত। সেই কারণেই আমরা সবাই প্রাণ ভরে ভালোবাসি আমাদের এই বাংলাকে। একের পর এক ঢেউ আসে, যারা এই ঢেউ ভালোবাসে তাদের কাছে সমুদ্র কখনো একঘেয়ে হয় না। তাদের কাছে সমুদ্র দূরে যাওয়া, কাছে আসা প্রেমিকের প্রেমের মতো, যা পুরনো হয় না কখনো। ওল্ড দীঘা এলে অবশ্যই আসবেন ভবার হরবোলা মন্দিরে। এই হলো ভবা পাগলার আশ্রম। ওল্ড দীঘার স্টেট ব্যাংকের পাশেই আছে এই আশ্রম। আমরা এবার যাব নিউ দীঘার দিকে, কিন্তু তার আগে দেখব আর এক নতুন মন্দির। নিউ দীঘার এই নতুন মন্দিরটি হলো জগন্নাথ মন্দির। ওই দূর থেকে দেখা যায় বিশাল মন্দির। এখানেই ভগবান আছেন, আছে ভক্ত। সবাই দীঘা এলে দর্শন করেন এই নতুন জগন্নাথ মন্দির। দিনের আলোয় এবার আমরা যাব নিউ দীঘার সমুদ্র সৈকতে। সৈকত থেকে কাছে দূরে রয়েছে অনেক হোটেল এবং লজ। সবাই কিন্তু বিচে হেঁটেই আসেন। এই নিউ দীঘা হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। আমাদের কলকাতা থেকে এর দূরত্ব 184 কিলোমিটার। তবে দূরত্ব যাই হোক না কেন, দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন এই সমুদ্র সৈকতে, একটু আনন্দের জন্য, একটু শান্তির জন্য, আর একটু মন ভালো করার সময়ের জন্য। নিউ দীঘা থেকে বাংলা পার করে আমরা চলে এলাম উড়িষ্যায়। শুরুতেই যাব তালসারি। এক মোহনা থেকে আরেক মোহনায় দূরত্ব মাত্র 16 কিলোমিটার। এটি হলো তালসারি। শোনা যায় এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, তাই আমরা এবার যাব লাল কাঁকড়ার দ্বীপে। আপনারা দীঘা ঘুরতে এলে দু চোখ ভরে উপভোগ করবেন এখানকার সমুদ্র এবং আশেপাশের সুন্দর পরিবেশ। এই হলো চন্দনেশ্বর। এই মন্দিরটি ভোর 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। শিবরাত্রিতে চড়কের সময় প্রচুর ভক্ত সমাগম হয় এইখানে। আজ কাছে দূরের টিম নিয়ে আমরাও এখানে এলাম। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে। যাব এখন কোন নগরে? আমরা এবার চলে এলাম বিবেকানন্দ সেতু, যার অপর নাম বালির ব্রিজ। ওই দূরে দেখা যায় দক্ষিণেশ্বর মন্দির। আমাদের পরের গন্তব্য কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। অবন ঠাকুর লিখেছিলেন, কোন্নগরে কি আনন্দেই না দিন কাটত। সেই সেবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি। আমরা শুনেছি অবন ঠাকুর খুব ছোটবেলায় বাবার হাত ধরে এই বাগান বাড়িতে আসতেন। কথায় কথায় আমরা পৌঁছে যাচ্ছি সেই সময়। পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি সেই জায়গায় যেখানে পায়ের ধুলো পড়েছে স্বয়ং রবীন্দ্রনাথের, যেখানে ছড়িয়ে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের নানান স্মৃতি। আছে তার শিল্পকর্ম, তার আঁকা বিখ্যাত সব ছবি। আসলে শহরের কোলাহল ছেড়ে এই নদী তীরে নির্জনতায় তিনি পেয়েছিলেন ভাবনার গভীরতা। প্রকৃতির রঙে তিনি এঁকেছিলেন তার নানা রঙের দিনগুলি। এবার আমরা এখান থেকে যাব খুবই কাছে কোন্নগরের আরেক দিকে। আমরা যাব শ্রী অরবিন্দ ভবনে। এখানে শ্রী অরবিন্দের পিতা, পিতামহ এবং পূর্বপুরুষদের বসবাস ছিল। এই সমস্ত ভবনের ঘর জুড়ে আছে নানান ইতিহাস, নানান স্মৃতি। এখন এই বাড়িটি সংগ্রহশালা, যেখানে রয়েছে তার লেখা বই, চিঠি আর নানান তথ্য।
আছি কোন নগরে, তাই যাওয়ার পথে একবার দেখে যাব 12 শিবের মন্দির। শ্রীরামপুরের দিকে যেতে পথে পড়ল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মাহেশের রথ। 50 ফুট উঁচু এই মাহেশের রথের ওজন নাকি 125 টন। রথ থেকে একটু দূরেই রয়েছে প্রভু জগন্নাথের মন্দির। আমরা প্রবেশ করলাম মন্দিরে, দেখা পেলাম অগণিত ভক্তের এবং ভগবানেরও। এখানে রয়েছেন নীল মাধব। কথিত রয়েছে রাজা বিশ্ব বসু নীল মাধবের স্বপ্ন পান। তিনি নীল মাধবের খোঁজ করেন, যান নানান স্থানে, দেন নানান পরীক্ষা। মাহেশের রথের পথ পার করে আমরা চলে এসেছি শ্রীরামপুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। এবার আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো শ্রীরামপুর। শ্রীরামপুরে পৌঁছে আমরা গিয়েছিলাম শ্রীরামপুর রাজবাড়ি। শোনা যায় এই রাজবাড়ির নির্মাণকাল 1815 থেকে 1820 সালে। এই বাড়ির প্রতিষ্ঠাতা রাজা রামগোবিন্দ গোস্বামী। শ্রীরামপুরের রাজবাড়ি, যে বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে নানা ইতিহাস, নানা গল্প। এখন যাব চন্দননগর, কিন্তু তার আগে রাতের আলোয় দেখে নেব শ্রীরামপুর শহর। শ্রীরামপুরে বহু শতাব্দী ধরে বহু ভাষার, ধর্মের, পেশার নানান মানুষজন বসবাস করে চলেছেন। হুগলি নদীর তীরে চন্দননগর। কথিত আছে যে চণ্ডীর মন্দির ছিল বলে এই জায়গার নাম হয়েছে চন্দননগর। চন্দননগর এলে লোকে এই স্ট্যান্ড ঘাটে সময় কাটায়, গল্প করে, বসে, আর এই 2 কিলোমিটার ধরে স্ট্যান্ড রোডে হাঁটে। এখানে ইতিহাস কথা বলে। হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক নদী বাঁধ এই চন্দননগর স্ট্যান্ড ঘাট। এই স্ট্যান্ডের বৈশিষ্ট্য হল লম্বা পাথরের নদী বাঁধ, সঙ্গে গাছে ছাওয়া রাস্তা এবং ঔপনিবেশিক ল্যাম্পপোস্ট, স্থাপত্যের ছাপ। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে যে বিখ্যাত শোভাযাত্রাটি হয়, সেটি হয় চন্দননগরের এই স্ট্যান্ড ঘাট সংলগ্ন এলাকায়। এখানে এলে দেখতে পাবেন বাংলার ঐতিহ্যবাহী শহর চন্দননগর। এই চন্দননগরের আর এক উল্লেখযোগ্য স্থান নন্দদুলাল মন্দির। 1740 সাল নাগাদ ইন্দ্রনারায়ণ চৌধুরী এই নন্দদুলাল মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের নন্দদুলাল শ্রীকৃষ্ণের আর এক রূপ। এখানে কৃষ্ণের পূজা হয় বৈষ্ণব মতে। রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, নানা উৎসবের সময় এই মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে আলোকময়। নন্দদুলালের বাল্যভোগ হয় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। অন্নভোগ হয় সকাল 9:30 থেকে 10টার মধ্যে। আর সন্ধ্যারতির সময় সন্ধে 7টা থেকে 7:30টা। হুগলির চন্দননগর এলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই নন্দদুলাল মন্দিরে। আমরা রয়েছি চন্দননগরে। নন্দদুলাল মন্দির পার করে আমরা পৌঁছলাম পবিত্র হৃদয় গির্জায়, সিক্রেট হার্ট চার্চে। এই চার্চ প্রতিষ্ঠিত হয় 1691 খ্রিস্টাব্দে। এই চার্চের ভেতরে ঢুকলেই আপনার চোখে পড়বে নানান কাঁচের জানালা, যেখানে যিশুর জীবনের নানান দৃশ্য আঁকা আছে। এখানে নিয়মিত প্রার্থনা হয়। এই গির্জা শুধুমাত্র খ্রিস্টানদেরই গির্জা নয়, এ হলো চন্দননগর শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পৌঁছে গেছি চন্দননগরের নদীর পাড়ে, পাতাল ঘরে। এই পাতাল বাড়িতে বসেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরানীর হাট লিখেছিলেন। এটা ঘর নয়, একে সবাই পাতাল বাড়ি বলে জানে। হাটের কোলাহল নয়, আছে এখানে নৈশব্দ আর এক অদ্ভুত
নীরবতা। হুগলি নদীর তীরে অপরূপ এই হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল। এটি হলো সূর্যঘড়ি, সময় গণনার অদ্ভুত ঐতিহাসিক নিদর্শন। 1599 সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিম বাংলার প্রাচীন অন্যতম খ্রিস্ট উপাসনালয় ব্যান্ডেল চার্চ। শোনা যায় ব্যান্ডেল শব্দটি এসেছে পর্তুগিজ বান্ডেল থেকে। এখানে প্রার্থনার সময় নীরবতা বজায় রাখতে হয়। কি অপূর্ব এই চার্চ, ঘুরে ঘুরে চেয়েছে একদম দেখার মতন। আমরা এখন যাচ্ছি হুগলির ত্রিবেণীর দিকে। কথিত আছে এখানে মিলিত হতো 3 নদী, গঙ্গা, যমুনা আর সরস্বতী। মুক্তবেণী ঘাট পেরিয়ে এবার যাব আরেক ঘাটের উদ্দেশ্যে, সপ্তঋষি ঘাট। এখানে রয়েছে সপ্তঋষির তপস্যার স্মৃতি। এবার এগিয়ে চললাম ত্রিবেণীর আরেক ঘাটের দিকে, রাজাঘাটের উদ্দেশ্যে। লোকমুখে প্রচলিত আছে ত্রিবেণীর জমিদার কিংবা রাজার উদ্যোগে তৈরি হয়েছিল এই ঘাট, তাই এই ঘাটের নাম রাজাঘাট। রাজাঘাটের চারপাশে রয়েছে অনেক মন্দির। সেই সব মন্দির দর্শন করে আমরা যাব এই কাছেই রাজার বাড়ির মন্দিরে। চলে এলাম হংসেশ্বরী মন্দির। পশ্চিম বাংলার হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত এই হংসেশ্বরী মন্দির। দেবীর আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব, আর এগুলি দেখতে পাবো হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। পোড়ামাটির নকশায় সাজানো এই মন্দির তৈরি হয়েছিল 1788 সালে। ফিরে আসবো আগামী পর্বে সঙ্গে নিয়ে কাছে দূরে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। নতুন করে ফিরে দেখা এই পর্বে দেখা হলো নানা স্থান। আজ এই পর্যন্ত। আবার ফিরবো আমরা পরের সপ্তাহে নতুন করে ফিরে দেখা পর্ব নিয়ে। দেখা হবে আবার ফিরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। শুভরাত্রি। ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে
ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে।